আমাদের হোমিও দর্পণের ক্লাসে আসছেন ডাক্তার আমিরউদ্দিন স্যার, এবং 913তম ক্লাস। 913তম ক্লাস। আমরা ধীরে ধীরে সেঞ্চুরি মানে হাজারের দিকে এগিয়ে চলেছি। অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অনেকদিন আমাদের ঠিক মতো ক্লাস করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি আস্তে আস্তে নর্মাল ক্লাসে আসতে। এবং আজকে হামিমউদ্দিন স্যার সাইলেসিয়া নিয়ে আলোচনা করবেন, এবং সেটা আমরা মন দিয়ে শুনবো। এবং সকলকে অনুরোধ করব, কোনোভাবে তাকে ডিস্টার্ব করবেন না। মিউট খুলে দিয়ে কথা বলা বা ভিডিও ওপেন করে দেওয়া, এগুলো করবেন না। আর গত এতে ডিস্টার্ব হয় আমি দেখেছি। এবং আমি হামিমউদ্দিন স্যারকে অনুরোধ করছি যে আপনি আপনার ক্লাস শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে এখন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই রাতের ক্লাসে হোমিও দর্পণে উপস্থিত হোমিও দর্পণের সম্মানিত ডক্টর এবং ডক্টর বৃন্দ, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ স্যার সহ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে সাইলেশিয়া পার্ট 2 আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সাইলেশিয়ার ফার্স্ট ক্লাস শেষ করেছি। সাইলেশিয়া নিয়ে বলতে গেলে আসলে সাইলেশিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমাদের একটা পলিক্রেস্ট ডিপ অ্যাক্টিং একটা মেডিসিন। মেডিসিনটাকে খুব ভালো করে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যদি এই মেডিসিনটাকে খুব ভালো করে জানি, তাহলে এই মেডিসিনের আরেকটা নাম হচ্ছে সার্জনস নাইফ। সার্জনরা যে কাজগুলো, খুব ক্রিটিক্যাল কাজগুলো করে থাকেন, সাইলেশিয়া দিয়ে আমরা সেই কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল কাজগুলো আমরা করতে পারবো। সেজন্যই ফার্স্ট ক্লাসে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি। যেমন আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন নিয়ে, আমরা আলোচনা করেছি সাইলেশিয়া কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে, আমরা সাইলেশিয়ার ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে আলোচনা করেছি, এবং সাইলেশিয়া যে খুবই ইফেক্টিভ একটা মেডিসিন সে বিষয় নিয়ে কথা বলেছি। কনস্টিটিউশনাল সিমটমস নিয়ে কথা বলেছি। সাইলেশিয়া ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, প্রিকশন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এবং সাইলেশিয়া কোন ধরনের রোগীদের ক্ষেত্রে বেশি উপযোগী সে বিষয়ে আলোচনা করেছি। মাইল্ড সিমটমসের মধ্যে, মেন্টাল সিমটমসের মধ্যে বিশেষ করে একটা সিমটমস আমরা আলোচনা করে, একটা রুব্রিক নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এই সিমটমস নিয়ে আমরা কথা বলেছি। আমরা যদি সংক্ষিপ্তভাবে একটু রিভিউ করতে চাই ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে সাইলেশিয়া আমরা বলেছি খুবই স্লো এবং ডিপ অ্যাক্টিং এন্ড লং অ্যাক্টিং একটা মেডিসিন সাইলেশিয়া। কেন স্লো? কারণ প্রুভিং এর সময় সিমটমস গুলো খুবই স্লোলি আমরা পেয়েছি। সেই হিসেবে আমরা একটা সাইলেশিয়া অ্যাপ্লাই করার পরে একটা পেশেন্টের ক্ষেত্রেও আমরা রেসপন্সটা একটু স্লোলি পাবো, এটাই স্বাভাবিক। এ ধরনের কিছু মেডিসিন হোমিওপ্যাথিতে আমাদের আছে, যে মেডিসিন গুলোতে মানে আমরা যদি প্রুভিং এর সময় প্রুবারের শরীরে সিমটমস গুলো কিভাবে দেখা গিয়েছে, সিমটমস গুলো যে প্যাটার্নে বা যে মোড অফ অ্যাপিয়ারেন্স, এটা যদি আমরা জানি, তাহলে আমাদের ক্ষেত্রে ওই মেডিসিন সম্পর্কে একটা প্রিয়র একটা কনসেপ্ট বা আমাদের জন্য সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা সাইলেশিয়ার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার। এটা নিয়ে আমি আর আজকে আলোচনা করছি না। ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে কথা বলেছি। কনস্টিটিউশনাল বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একটা মেডিসিন একটা পেশেন্ট দেখলেই যাতে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা কোন গ্রুপের বা কোন মেডিসিনের হতে পারে। সেক্ষেত্রে সাইলেশিয়া হচ্ছে আমাদের লিন অ্যান্ড থিন পেশেন্ট, চেহারাটা কিছুটা পেল কালারেশন থাকে, সিকলি অ্যাপিয়ারেন্স, অসুস্থ, দেখলে বোঝা যায় যে আসলে ম্যালনিউট্রিশনে সাফার করছে, তার অ্যাবজর্পশন গুলো ভালো হচ্ছে না, অ্যাসিমিলেশন ভালো হচ্ছে না, এবং উইক মাস্কুলেচারের পেশেন্ট। ইরিটেবল টেম্পারামেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি ইরিটেবল, টেন্ডেন্সি টু বি অ্যাংরি, যেটাকে আমরা স্যাঙ্গুইন বিলিয়াস টেম্পারামেন্ট বলতে পারি। স্যাঙ্গুইন টেম্পারামেন্ট এর মধ্যে দেখা যায় যে ক্ষেত্রে পেশেন্ট কিছুটা আশাবাদী থাকে, পজিটিভ মেন্টালিটির থাকে। বিলিয়াস টেম্পারামেন্টের সাথে আসলে এগুলো নিয়ে বিষয় অনেক বড় ডিসকাশনের ব্যাপার আছে, এটা নিয়ে আমরা একদিন টেম্পারামেন্ট নিয়ে আলোচনা করব, তখন বিষয়গুলো হয়তো আমাদের জন্য সুবিধা হবে। রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড, সাইলেশিয়াকে আমরা জানি হাইলি চিলি পেশেন্ট, এবং সাইলেশিয়ার ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে অ্যাকিউট কেসে কখনো কখনো সাইলেশিয়াকে আমরা, হট পেশেন্টদের ক্ষেত্রে সাইলেশিয়াকে আমরা প্রেসক্রিপশন করতে পারি, কিন্তু ক্রনিক কেসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে চিলি পেশেন্ট হিসেবে দেখি, এবং হাইলি চিলি ফার্স্ট গ্রেড বা সুপার গ্রেডে আমরা সাইলেশিয়াকে চিলি পেশেন্ট হিসেবে দেখি, যেটা কোল্ড এনভায়রনমেন্ট, ড্যাম্প ওয়েদার, এগুলোতে পেশেন্ট খুবই সাফার করে, এবং গোসল করার পরে পেশেন্টের কমপ্লেইন গুলো বেড়ে যায়। মায়োজমের ক্ষেত্রে আমরা 3 ধরনের মায়োজমি সাইলেশিয়া কভার করে, বিশেষ করে সোরা, সিফিলিস এন্ড সাইকোসিস। আমরা তবে প্রিডমিনেন্টলি এখানে আমরা সোরা দেখি সাইকোসিস এবং সিফিলিসের চাইতেও, তবে সিফিলিস অ্যান্টিসিফিলিটিক অনেক অ্যাকশন সাইলেশিয়াতে আমরা দেখি, বিশেষ করে আলসারেশনের ক্ষেত্রে, কন্টিনিউয়াস ডিসচার্জ, এই ধরনের ক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে আমরা কিন্তু ফার্স্ট গ্রেড আমরা প্রেসক্রিপশন করতে পারি, এবং সাইলেশিয়ার কমপ্লেইন গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই খুবই কমপ্লিকেটেড। সেক্ষেত্রে আমরা কিছুটা মায়াজমেটিক, সকল মায়াজমের একটা কমপ্লেক্স একটা কন্ডিশনও আমরা সাইলেশিয়ার ক্ষেত্রে দেখি। মেন্টাল সিমটমস এর মধ্যে সোরাকে অনেক ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়ে থাকি, এখানে সাইলেশিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করলে বুঝতে পারবেন কেন সোরা। স্কোফিউলাস ডায়াথিসিস, এখানে বিশেষ করে তার গ্ল্যান্ড গুলো আক্রান্ত শুধু হয় না, গ্ল্যান্ড গুলোতে ম্যালিগন্যান্সি, সেপারেশন, এই বিষয়গুলো আমরা দেখি। প্রিকুয়েশন, সাইলেশিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি ওই দিন বলেছি যে সকল পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রিতে তার লাংয়ে, লিভারে অ্যাবসেস বা সেপারেশনের হিস্ট্রি আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে দিব। কারণ কেননা সাইলেশিয়া যদি আমরা সেখানে প্রেসক্রিপশন করি, তাহলে দেখা যাচ্ছে তার প্রিভিয়াস যে কন্ডিশনটা ছিল বা অ্যাবসেস কমপ্লেইন গুলো ছিল, সেগুলো দেখা যাচ্ছে আবার রিকার করতে পারে, আবার রিএস্টাবলিশ হতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট খুবই কমপ্লেক্সিটির দিকে বা পেশেন্টের খুবই অবস্থা খারাপের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই প্রিকুয়েশনটা আমরা অবশ্যই খেয়াল রাখবো প্রেসক্রিপশনের দিক থেকে। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, এই ধরনের অলরেডি বলেছি ইমপারফেক্টলি নারিশড, মেল নিউট্রিশনে সাফার করে এই ধরনের পেশেন্ট, তাদের মাথাটা একটু বড় দেখা যায়, হাতগুলো দেখা যাচ্ছে, পাগুলো খুবই লিন অ্যান্ড থিন, শীর্ণ, এবং চেহারাটা দেখলে সিকলি অ্যাপিয়ারেন্স, সেক্ষেত্রে তার পেটটা একটু বড় দেখা যায়। এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখি। এছাড়া কিছু বিষয় থাকে তাদের ওই যে ফাইব্রাস পার্ট অফ দ্য জয়েন্টস, বিশেষ করে আমরা হাঁটুর দিকে দেখা যায়, আমরা এই ক্ষেত্রে হাঁটুর দিকেও দেখা যায়, হাঁটুর পিছনের দিকেও দেখা যায়, পপ্লিটিয়াল পোসায়ও এরকম নব দেখা যায়, বনি নব, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সাইলেশিয়ার ক্ষেত্রে, যেহেতু এই জায়গাগুলো বিশেষ করে বোনে আলসারেশন সাইলেশিয়া যদি দেখা যায়, তাহলে এই ধরনের কমপ্লিকেশন গুলো দেখা যেতে পারে, নব ডেভেলপ করার বিষয়টা। মোস্ট ইফেক্টিভ ইন দ্য ফলোইং কন্ডিশন, কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুবই ইফেক্টিভলি আমরা সাইলেশিয়াকে প্রেসক্রিপশন করতে পারি, তবে সেক্ষেত্রে অবশ্যই সিমটম সিমিলারিটির প্রয়োজন আছে। এবং ফরেন বডি এক্সপালশনের দিক থেকে, এক্সপালশনের ক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে খুব সাকসেসফুলি আমরা প্রেসক্রিপশন করতে পারি। সেক্ষেত্রে খুবই ব্লাইন্ডলি না, আমরা জেনে শুনেই প্রেসক্রিপশন করব। ব্যাড ইফেক্টস অফ ভ্যাকসিনেশনের ব্যাড ইফেক্টস আমরা সাইলেশিয়াকে প্রেসক্রিপশন করতে পারি, যেখানে ক্রনিক সাপারেটিভ ওটাইটিস মিডিয়া বা অ্যাবসেস, ফিস্টুলা, যেখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস একটা ডিসচার্জ যেখানে দেখা যায়, সেক্ষেত্রে আমরা সাইলেশিয়ার কথা মনে করতে পারি। হুইটলো, বিশেষ করে আঙ্গুল হাড়া বা ব্লাড বয়েলস, কার্বাঙ্কালস, আলসার, ফিশার, ফিস্টুলা অফ এনআই, ডেন্টাল ফিস্টুলা, বিভিন্ন ধরনের ফিস্টুলার ক্ষেত্রে সাইলেশিয়ার গ্রেট রোল আছে। এলিমেন্টস, সেক্ষেত্রে ফুড সয়েড যদি সাপ্রেসড করে, সেক্ষেত্রে যে কোনো ধরনের ডিজিজ ডেভেলপ করলে আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করতে পারি। স্পাইনাল কর্ড বা যাদের ব্যাকবোন খুবই উইক, এবং সেক্ষেত্রে
উইকনেসের জন্য তারা মাথাটাকে ঠিকভাবে মানে তারা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অথবা বড়দের ক্ষেত্রে তারা স্ট্রংলি দাঁড়াতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, একটু কুঁজো হয়ে থাকে, তার মাথা ব্যথা থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। যদিও কুঁজো হওয়ার আরো অনেকগুলো মেডিসিন আছে, বিশেষ করে আমাদের সালফার ফসফরাস সহ আরো অনেকগুলো মেডিসিন আছে। মাথা ব্যথা, কনস্টিপেশনের কথা, ফিস্টুলা, এই বিষয়গুলো তো আছেই। একটা গুরুত্বপূর্ণ জায়গা, আজকে আমরা এই একটা কেস শেয়ার করবো এই বিষয়ে। ইন গ্রোয়িং টোয়েনেলস, পায়ের নখের কমপ্লেনের সাইলেশিয়ার মতো গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা মনে করতে পারি। সাইলেশিয়া, গ্রাফাইটিস, এই মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, এটা কি? এটা হচ্ছে খুবই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি হচ্ছে যে মানে একটা পেশেন্ট, মনে করেন একজন মানুষ, তার একটা সামনে একটা মিটিং আছে, সাপোজ একদিন পরে, 2 দিন পরে বা 2 ঘন্টা পরে পরীক্ষা, মিটিং অথবা যে কোনো ধরনের একটা তার গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বিষয়টা নিয়ে সে কন্টিনিউয়াস থিঙ্কিং করে, সবসময় চিন্তা করে। এই অ্যাংজাইটিটা তার মধ্যে খুবই কন্টিনিউয়াস দেখা যায়, তো এটাকে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বলি। এই অ্যাংজাইটির ক্ষেত্রে সাইলেশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমাদের। সেক্ষেত্রে সাইলেশিয়া এমন একটা মেডিসিন, যে সকল মানুষ, মনে করেন একজন লয়ার রেগুলার সে কোর্টে যায়, একজন মিনিস্টার রেগুলার সে মানে পাবলিকের সামনে কথা বলে, অথবা একজন রিলিজিয়াস একজন ইম্পর্টেন্ট পার্সন, অথবা একজন এই ধরনের মানুষ যারা আছে, যারা কমপ্লিট সব সময় দেখা যাচ্ছে পাবলিকের সামনে অথবা একটা অডিয়েন্সের সামনে সে কথা বলতে পারে, কথা বলতে হয়, এই ধরনের মানুষ দেখা যাচ্ছে প্রত্যেক দিনই একই কাজ করে, তারপরে তার মধ্যে একটা অ্যাংজাইটি বা অ্যান্টিসিপেশন তার মধ্যে কাজ করে, একটা টিমিডিটি তার মধ্যে ডেভেলপ করে, একটা কাওয়ার্ডাইজ তার মধ্যে ডেভেলপ করে। এই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সাইলেশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এক্ষেত্রে আরো অনেকগুলো মেডিসিনের বিষয়ে আমরা ওই দিন হেড টু হেড আলোচনা করেছি, ডিসকাশন করেছি, কম্পারেটিভ ডিসকাশন করেছি। আজকে যে বিষয়গুলো কথা বলবো আমরা, সাইলেশিয়ার একটা গুরুত্বপূর্ণ রুব্রিক ফার্স্ট গ্রেডের মাইল্ডনেস, নম্র প্রকৃতির, নরম প্রকৃতির বা ভদ্র প্রকৃতির, এই বিষয়টি নিয়ে কথা বলবো। কাওয়ার্ডাইজ এটা একটা রুব্রিক। এই রুব্রিকের অর্থ হচ্ছে ল্যাক অফ কোয়ারেজ, সাহস না থাকা, ল্যাক অফ কোয়ারেজ, সাহস কমে যাওয়া। টিমিডিটি হলো ভীরু প্রকৃতির। সাবমিসিভ, ইল্ডিং, বাশফুল, শাইনেস এবং ইরেসলিউশন, এই রুব্রিকগুলো নিয়ে কথা বলবো। এই রুব্রিকগুলো অনেকগুলো রুব্রিকই কাছাকাছি এবং ম্যাক্সিমাম রুব্রিকের থিম প্রায় একরকমই, তবে কিছু পার্থক্য আছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো। অনেকগুলো বিষয়ে ডিসকাশন করার ইচ্ছা আছে, চেষ্টা করব খুব দ্রুত করতে। আপনারা একটু খেয়াল করবেন, যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা ইনশাল্লাহ পরে প্রশ্ন নিব। ফার্স্ট আমরা শুরু করছি মাইল্ডনেস। মাইল্ড মানে হচ্ছে নম্র প্রকৃতির মানুষ। যে সকল মানুষ একটু, এখানে সাইলেশিয়ার ক্ষেত্রে দেখা যায় যারা একটু শাইনেস ডেভেলপ থাকে, যাদের মধ্যে একটু লাজুক প্রকৃতির, নরম প্রকৃতির পাশাপাশি লাজুক প্রকৃতির, এবং হচ্ছে যে কোনো বিষয়ে তারা সহজেই দেখা যাচ্ছে এগ্রি করার মন মানসিকতা থাকে, মেনে নেওয়ার মন মানসিকতা থাকে। তাদেরকে যদি একটা বিষয়ে, তাদের একটা চিন্তা আছে, থিঙ্কিং আছে, তাদের হয়তো এনাদের একটা ওপিনিয়ন আছে, কিন্তু যখন আপনি তাকে কোনো বিষয়ে বলেন, সে এটাকে কোনো ধরনের প্রোটেস্ট করে না। সে এই যে একটা বিষয়, এই বিষয়ে আমরা অনেকগুলো মেডিসিনের কথা চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে সাইলেশিয়া হচ্ছে আমাদের ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তো এক্ষেত্রে আমরা দেখি এই ধরনের মানে তার ভদ্রতার সাথে আমরা দেখি এই যে মাইল্ডনেস বা নম্র প্রকৃতির পেশেন্টের ক্ষেত্রে 2 ধরনের পেশেন্ট আছে, একটা ইন্টেলেকচুয়াল, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ইন্টেলিজেন্ট, আরেকটা হচ্ছে ডালনেস প্রকৃতির মানুষ, যাদের মন মানসিকতা মানে যাদের মেমোরি খুবই ডাল এবং যারা অনেক কিছু মনে রাখতে পারে না, যারা বুদ্ধিমান না, এই ধরনের মানুষের মধ্যে এই মাইল্ডনেস বা নম্রতা একটা দেখা যায়। তো সেক্ষেত্রে যেমন আমাদের লেকিসিসের ক্ষেত্রে আমরা দেখি। তো কিন্তু সাইলেশিয়া খুবই ইন্টেলেকচুয়ালিটির সাথে, তার ইন্টেলিজেন্সের সাথে তার মাইল্ডনেস। তো সেই ক্ষেত্রে আমি তো অলরেডি বলেছি তার একটা ওপিনিয়ন আছে, তার কাছে ওপিনিয়ন চাইলে তার একটা ওপিনিয়ন অবশ্যই আছে, কিন্তু সে সেটা হয়তো দেখা যাচ্ছে প্রকাশ করে না। এর বাহিরে সাইলেশিয়ার একটা বিষয় আছে, ইফ ইউ ট্রাই টু ইম্পোজ অ্যান ওপিনিয়ন আপন এ সাইলেশিয়া পেশেন্ট, শি উইল নট অপোজ ইউ। আপনি যদি সাইলেশিয়ার ক্ষেত্রে আপনি একটা সিদ্ধান্তের ব্যাপারে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা এই কাজটা আমি করতে চাই, তাহলে কিভাবে করব, বা এই কাজটা করবো এটা কি ঠিক আছে কিনা, সাইলেশিয়া কি বলবে যে আপনি করতে পারেন, বাট আপনাকে এর এগেইনস্টে কোনো কথা বলবে না, সে আপনাকে অপোজ করবে না। সো এই বিষয়টা আমরা সাইলেশিয়ার মধ্যে দেখি।
তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখি যে she understands very well where you are right or where you are wrong, but she holds her opinion to herself. সে বুঝতে পারে যে আপনার সিদ্ধান্তটা রাইট ও রং একটা কিছু হতে পারে, কিন্তু সে তার ওপিনিয়নটা দিবে না, সে তার নিজের কাছেই রাখবে। এই বিষয়টা আমরা সাইলেশিয়ার ক্ষেত্রে দেখি, এবং এজন্য সে তাকে আমরা সামাজিকভাবে দেখি যে সে কিছুটা এখানে নম্র প্রকৃতির মানুষ। তাকে আপনি কোনো ব্যাপারে যদি চার্জ করেন কিছুটা, সেইখানে পালসেটিলার মতোই সে দেখা যাচ্ছে খুবই সহজভাবে বিষয়টা নেয়। তো এক্ষেত্রে আমরা পালসেটিলার ক্ষেত্রে একটা পার্থক্য দেখি যে পালসেটিলাকে আপনি সহজেই আপনি কনভার্ট করে ফেলতে পারেন। মানে সাইলেশিয়ার পালসেটিলার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ইরেসলিউশন। ইরেসলিউশনটা হচ্ছে আপনি তাকে যদি একটু তার ডিসিশনটা চেঞ্জ করার ক্ষেত্রে 2-4টা লজিক দেখান তাহলে সে চেঞ্জ করে ফেলবে। বাট সাইলেশিয়া এই ক্ষেত্রে তার ডিসিশন চেঞ্জ করবে না, বাট সে নিজে আপনার সাথে কোনো ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও সে করবে না। তবে সাইলেশিয়াকে যদি কোনোভাবে, যেমন এই মাইল্ডনেস যেমন আমরা দেখি সাইলেশিয়াতে ফার্স্ট গ্রেডে, আবার দেখি সাইলেশিয়াকে যদি আপনি কোনোভাবে একটু উত্তেজিত করতে চান, সাইলেশিয়াকে যদি আপনি একটু তার মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অথবা তাকে যদি উত্তেজিত করতে চান তাহলে কিন্তু সে ইরিটেবল হয়ে পড়বে। সো অ্যাঙ্গার, ইরিটেবিলিটি এই বিষয়গুলোর মধ্যে যদিও পার্থক্য আছে, বাট সহজেই কিছুটা উত্তেজিত হয়ে যাওয়া এটা হচ্ছে ইরিটেবিলিটি। সাইলেশিয়া এখানেও ফার্স্ট গ্রেডে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন। সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের পালসেটিলার সাথে একটা ওভারল্যাপিং অথবা পালসেটিলার সাথে একটা মানে আপনার মিক্সিং হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে আমরা এই সাইলেশিয়াকে এবং পালসেটিলাকে খুব কাছাকাছি দেখি এই রুব্রিকগুলোতে। সেক্ষেত্রে ডক্টর ক্যান বলছে সাইলেশিয়াকে বলা হয় হচ্ছে ন্যাচারাল কমপ্লিমেন্ট অফ পালসেটিলা বিকজ অফ ইটস গ্রেট সিমিলারিটি। সাইলেশিয়ার সাথে পালসেটিলার অনেকগুলো সিমিলারিটি আছে, এবং সেক্ষেত্রে এই জন্যই অনেকে সাইলেশিয়াকে বলেন যে সাইলেশিয়া হচ্ছে পালসেটিলার ক্রনিক। দেন আমরা একটু সামনে যাই। যদিও সাইলেশিয়া এবং পালসেটিলার মধ্যে অনেক পার্থক্য আছে, এবং এক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে আরেকটা বিষয় দেখি যে অলরেডি আমরা বলেছি একটু রিজার্ভ প্রকৃতির, সে তার অপিনিয়নটাকে সে প্রকাশ করে না। বাট পালসেটিলার ক্ষেত্রে দেখি সে তার অপিনিয়ন প্রকাশ করতে চায়। ফসফরাসের ক্ষেত্রে দেখি তার অপিনিয়নটা তারাও খুবই মাইল্ড, তারাও খুবই কোঅপারেটিভ, এবং তারা তার অপিনিয়নটা প্রকাশ করে ফেলে। বাট সাইলেশিয়া তার অপিনিয়নটা প্রকাশ করে না, কিছুটা রিজার্ভ থাকে। দেন আমরা যদি রুব্রিক দেখি রেপার্টরিতে, মাইন্ডে যদি আমরা যাই, মাইল্ড ডিসপোজিশন এই রুব্রিকে একদম ফার্স্ট গ্রেডে আমরা সাইলেশিয়া সহ আরো কিছু মেডিসিন দেখি, যেমন আর্নিকা, আর্সেনিক, বোরাক্স, ককাস ক্যাক্টাই, নেট্রামিউর, ফসফরাস, পালসেটিলা, রাস্ট্রক, সাইলেশিয়া এবং স্টেফিসেগ্রিয়ার মতো খুবই আপনার হচ্ছে পলিক্রেস্ট এবং ফ্রিকোয়েন্টলি ইউজ করার মতো মেডিসিন গুলো আমরা এই রুব্রিকে দেখি। এছাড়া সেকেন্ড গ্রেডেও অনেকগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন আছে যেগুলো পলিক্রেস্ট মেডিসিন, সালফারের মতো, থুজার মতো মেডিসিন আমরা এখানে দেখি। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে একটা কিছু কম্পারেটিভ ডিসকাশন করে নিই। এই রুব্রিকটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট। আমরা অলরেডি সাইলেশিয়ার কথা বলেছি। স্টেফিসেগ্রিয়ার ক্ষেত্রে কি অবস্থা? স্টেফিসেগ্রিয়া আসলে সেও নম্র থাকে, সেও বেশি মানে প্রতিবাদ করে না। তো এই প্রতিবাদটা কেন সে করে না? এই প্রতিবাদটা করে না এই জন্যই যে টু অ্যাভয়েড দ্য অ্যাগ্রেশন। সে চায় না আপনার সাথে বা অন্যের সাথে সে কোনো ধরনের ঝামেলায় যুক্ত হতে, কারণ সে জানে যে তার সাথে যদি ঝামেলায় যুক্ত হয় তাহলে কোনো কথা কাটাকাটি বা একটা পর্যায়ে তার যে ডিগনিটি এবং তার যে অনার, সে সম্মানের কথা চিন্তা করে সে তার সাথে প্রতিবাদ করতে চায় না। কারণ সাইলেশিয়া স্টেফিসেগ্রিয়ার পেশেন্ট কোনোভাবে যদি তার অনার এবং ডিগনিটি এগুলো যদি কোনোভাবে হ্যাম্পার হয়, সেই পেশেন্ট খুবই সেন্সিটিভ এবং ওভার সেন্সিটিভ হওয়ার কারণে সে সহজেই খুবই অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থতার পর্যায়টা এমন পর্যায়ে চলে যায় সে কমপ্লিটলি প্রোস্ট্রেটেড এবং বিছানায় পড়ে যায় এই সকল পেশেন্ট। সো এই জন্যই তারা প্রতিবাদ করে না, বাট তাদেরকে মাইল্ড, তাদেরকে এই রুব্রিকে আমরা দেখতে পাই মাইল্ডনেসে স্টেফিসেগ্রিয়াকে আমরা একদম ফার্স্ট গ্রেডে আমরা দেখতে পাই। দেন নেট্রামিউর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনকেও আমরা একদম মাইল্ডনেসে ফার্স্ট গ্রেডে দেখি। নেট্রামিউরের বিষয়টা থাকে কি, নেট্রামিউর হচ্ছে প্রিভিয়াসলি অনেক ধরনের কষ্ট তার মধ্যে থাকে। তার সেই কষ্টগুলোর বিষয়টাও এরকম, সে উঁচু নিচু সম্পর্ক, তারপর দেখা যাচ্ছে
এই বিষয়গুলোর সাথে তার বিভিন্ন ধরনের সাপ্রেশনের হিস্ট্রি থাকে, ইমোশনাল সাপ্রেশনের হিস্ট্রি থাকে। তো ইমোশনাল সাপ্রেশনের হিস্ট্রি অনেক ধরনের, এবং মানে আপনার এই সাপ্রেশন গুলো, গ্রিফের সাপ্রেশনের হিস্ট্রি থাকে, অনেকগুলো গ্রিফের সাপ্রেশনের হিস্ট্রি থাকে। এবং কাউকে একজনকে পছন্দ করছে, হয়তো কোনো একটা বিষয় সে চেয়েছে, এই বিষয়টা পায় নাই, এবং না পাওয়ার কারণে সেখানে সে খুবই আহ সে খুবই গ্রিফের মধ্যে পড়ে যায়। আর সেই বিষয়টার জন্য সে একটা সময় এমন রিজার্ভ হয়ে পড়ে যে সে তখন আর কারোর সাথে কোনো রকম প্রতি উত্তর করতে চায় না। এবং তখন তাকে দেখা যায় যে সে খুবই খুবই মাইল্ড, খুবই জেন্টেল, এবং সে এই জন্যই করতে চায় না কারণ সে আবার নতুন করে ব্যথা পাক, আঘাত পাক মানসিকভাবে, এই বিষয়টি সে চায় না। সেজন্য খুবই মাইল্ড হয়ে পড়ে, তারা মাইল্ডনেস তার মধ্যে ডেভেলপ করে। ফসফরাস আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এই ধরনের পেশেন্ট খুবই কোঅপারেটিভ। নেট্রামিওরে যেমন দেখা যায় তারা খুবই ইনকোঅপারেটিভ, নেট্রামিওর কনসোলেশনে এগ্রাভেট করে, ফসফরাসের পেশেন্ট কনসোলেশনে এমএল। এবং ফসফরাসের পেশেন্ট খুবই কোঅপারেটিভ এবং এক্সট্রোভার্টেড পেশেন্ট, সে শুনতে চায়, জানতে চায়, বলতে চায় ফসফরাস। তো এই বিষয়গুলোর সাথে আমরা ফসফরাসকে দেখি। ফসফরাসকেও আমরা ফার্স্ট গ্রেড মাইল্ডনেসের ফার্স্ট গ্রেডে দেখি। এবং ঠান্ডা পানি খাওয়ার, ফ্রিজের পানি খাওয়ার প্রচন্ড ইচ্ছা তাদের মধ্যে, লিন অ্যান্ড থিন পেশেন্ট। তো এই ধরনের আরো অনেকগুলো ফসফরাসের বিষয় আছে, এগুলো আমরা অবশ্যই দেখে নিব। আর্সেনিক আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আর্সেনিক আর্সেনিকের মধ্যে এই মাইল্ডনেসটা থাকে, এবং মাইল্ডনেসে আর্সেনিক ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। সেখানে তার মাইল্ডনেসের সাথে তার মেন্টালি কিন্তু তার একটা লুকায়িত একটা বিষয়, হাইডিং একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইন্ডিগনেশন, ক্ষোভ। যে কোনো বিষয়ে তার মধ্যে একটা ক্ষোভ থাকে, বাট সে ক্ষোভটা প্রকাশ করতে চায় না, একা একা থাকে, কান্না করতে চায়, যেটা আমরা কিছুটা নেট্রামিওরের মধ্যেও দেখি। নেট্রামিওরের মধ্যে বিশেষ করে একা গিয়ে কান্না করার প্রবণতা নেট্রামিওরে খুব বেশি দেখা যায়। তো এই বিষয়টা আমরা আর্সেনিকের ক্ষেত্রে দেখি। আর্সেনিকের প্রচন্ড ধরনের অস্থিরতা, মৃত্যু বয়স সহ, তার পানির পিপাসার বিষয়গুলো সহ। এবং আর্সেনিক আমরা জানি যে একটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিনের, মানে সোরা এবং সিফিলিসের কম্বিনেশন, এখানে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি। রাস্ট্রক্স আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন মাইল্ডনেসের জন্য, এক্ষেত্রে ফার্স্ট গ্রেডের গুরুত্বপূর্ণ মেডিসিন। খুবই ফ্রেন্ডলি তারা, খুবই টিমিড এবং মাইল্ড এবং ভেরি, তবে একটা বিষয় হচ্ছে তারা খুবই ভেরি নার্ভাস পেশেন্ট, নার্ভাস থাকে। এই ধরনের পেশেন্ট গুলো ঠান্ডা আবহাওয়ায় সহজেই তারা কষ্ট পায়, বা মানে তাদের কষ্টগুলো বেড়ে যায়। এবং সেই কষ্টগুলোর মধ্যে বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা, অ্যালার্জিক রাইনাইটিসের সাথে তার পেইন, জয়েন্ট পেইন, বিশেষ করে সাইকোসিসের প্রাধান্য আমরা রাস্ট্রক্সের মধ্যেও দেখি। তার মধ্যে প্রচন্ড অস্থিরতা দেখা যায়। এই বিষয়গুলোর সাথে আমরা বিশেষ করে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস এর মধ্যে দেখি আমরা জয়েন্ট পেইন, ব্যথা বেদনা, এই বিষয়গুলো আমরা খুব বেশি দেখা যায়। তবে রাস্ট্রক্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, সেটা হচ্ছে তার মধ্যে এক ধরনের সুপারস্টিশিয়াস কন্ডিশন, যে সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কার। এবং এই কুসংস্কার গুলো এমন দেখা যায় যে সে মনে করে তাকে কেউ বিষ পান করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং সে মনে করে যে টক খাবার যদি খাওয়া হয় তাহলে তার জয়েন্ট পেইন গুলো বেড়ে যায়, এবং পনির টাইপের খাবার খেলে তার নেক স্টিফনেস বেড়ে যায়। এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। এবং তার মধ্যে এই মাইল্ডনেসের সাথে নম্রতার, ভদ্রতা, এগুলোর সাথে তার মধ্যে একটা ডেলিরিয়াম ট্রিমেন্স, বা দেখা যাচ্ছে একটা প্রলাপ বকার একটা প্রবণতা, তার কষ্টের সাথে প্রলাপ বকার একটা প্রবণতা দেখা যায়, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে। এবং রাত্রে তার কষ্টগুলো বেড়ে যায়, আর্লি মর্নিং এ তার কষ্টগুলো বেড়ে যায়, কন্টিনিউয়াস মুভমেন্টে তার কষ্টগুলো কমে আসে, রেস্টে তার কষ্টগুলো বেড়ে যায়। এছাড়া আরো অনেকগুলো সিমটমস রাস্ট্রক্সের দেখা যায়। তবে মাইল্ডনেসে ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন রাস্ট্রক্স। কার্সিনোসিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। বর্তমান এই মডার্ন সিভিলাইজেশনের টাইমে আমাদের অনেকগুলো মেডিসিনের কাজ একত্রে শুধু কার্সিনোসিন একাই করে দিতে পারে। তবে কার্সিনোসিনকে সেজন্য ভালোভাবে চেনাও ইম্পর্টেন্ট। কার্সিনোসিনও খুবই ভদ্র প্রকৃতির মানুষ, খুবই সেন্সিটিভ প্রকৃতির মানুষ। এবং কার্সিনোসিনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, এরা খুবই সিম্পেথেটিক হয়, অন্যের সাফারিংসে খুবই সিম্পেথেটিক হয়, বিভিন্ন রকম ভয় দেখা যায় তাদের মধ্যে। এবং কার্সিনোসিনের পেশেন্ট কোঅপারেটিভ হয়। কার্সিনোসিনের পেশেন্টের মধ্যে ফাস্টিডিয়াস একটা কন্ডিশন দেখা যায়, যে সব কাজে পারফেক্টলি করার জন্য একটা ফাস্টিডিয়াসনেস, খুঁতখুঁতে একটা স্বভাব তাদের মধ্যে দেখা যায়। এই বিষয়গুলোর সাথে আমরা একটা বিষয় দেখি যে তারা সান্ত্বনা চায়। কার্সিনোসিন সান্ত্বনা চায় না, কার্সিনোসিনের সান্ত্বনায় অ্যাগ্রাভেশন করে। কার্সিনোসিন, সিপিয়া, নেট্রামিউর, এই ধরনের মেডিসিন গুলো সান্ত্বনা তারা পছন্দ করে না, এবং সহজেই তারা অফেন্ডেড ইজিলি, সহজেই তারা। এবং কার্সিনোসিনের সবচেয়ে যে বিষয়টা বেশি দেখি আমরা, ইমোশনাল সেপারেশন,
দীর্ঘদিনের একটা সাপারেশন এবং দীর্ঘদিনের বিভিন্ন ধরনের বিভিন্ন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চারিং এ দেখা যাচ্ছে তার মধ্যে একটা ইমোশনাল সাপারেশন ডেভেলপ করে। সেই ইমোশনাল সাপারেশন থেকে কার্সিনোসিনের অবস্থাটা তৈরি হয় এবং ফ্যামিলি হিস্ট্রিতে কার্সিনোসিনের বিষয় দেখা যায়। তার শরীরের মধ্যে কার্সিনোসিনের মানে বিভিন্ন রকমের জন্মদাগ সহ অনেক কিছু কার্সিনোসিনের মধ্যে আছে, বিশাল মেডিসিন। তো এই বিষয়গুলোর সাথে আমরা কার্সিনোসিনকে দেখি এবং কার্সিনোসিনের পেশেন্টরা খুবই ফ্রেন্ডলি থাকে, তারা খুবই সামাজিক থাকে এবং তারা খুবই আনন্দপূর্ণ থাকে সবসময়, খুবই মাইল্ড ভদ্র থাকে এবং তারা স্বাভাবিকভাবে তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় হাসি মুখটা তাদের মধ্যে দেখা যায়। তো এই বিষয়গুলোর সাথে আমরা অনেকগুলো বিষয় কার্সিনোসিনকে আমরা চিন্তা করতে পারি। ইগনেশিয়া আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন ফার্স্ট গ্রেডের এই মাইল্ডনেসের। ইগনেশিয়াতে আমরা দেখি যে ইগনেশিয়ার পেশেন্টগুলোর মধ্যে হিস্টেরিক একটা কন্ডিশন দেখি এবং ইগনেশিয়া হলো একটা ইমোশনাল ব্যাংক ব্যালেন্স বলা হয়, যে একটা ব্যাংক ব্যালেন্স মানে ইগনেশিয়ার আছে, সেটা হচ্ছে ইমোশনাল ব্যাংক ব্যালেন্স এবং ইমোশন তাদের মধ্যে খুব বেশি। এই হাসে এই কান্না, বিশেষ করে হিস্টেরিয়ার পেশেন্টের মতো তারা খুবই সেন্সিটিভ, বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল সেন্সিটিভনেস তাদের মধ্যে দেখা যায়, অন্যের বিহেভিয়ার মিসবিহেভিয়ার এগুলো তাদের মধ্যে খুব কষ্ট দেখা যায়। তাদেরকে যদি একটু কেউ মিসবিহেভ করে তাদের সাথে, এগুলোর কারণে তাদের মধ্যে গ্রিফ ডেভেলপ করে, কনসোলেশনে তারাও এগ্রাভেট করে। এই ধরনের বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় আছে ইগনেশিয়াকে। তো মাইল্ডনেসে ইগনেশিয়া আমাদের জন্য, মাইল্ডনেসের জন্য ফার্স্ট গ্রেডের একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন। যে সকল পেশেন্টকে আমরা বলা যায় যে লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষের মধ্যে আমরা খুঁজে বের করতে পারি ভদ্রতার জন্য, আমরা মার্ক করতে পারি, এবং সেই ধরনের পেশেন্ট হলো পালসেটিলা। পালসেটিলার পেশেন্ট অনেক মানুষের ভিড়েও তাদেরকে খুঁজে বের করা যায় এবং তারা ইরেসলিউশন, মাইল্ডনেস, ইল্ডিং ডিসপোজিশন এই বিষয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পালসেটিলা। পালসেটিলার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে এতই ভদ্র, এতই নম্র যে কাউকে একটু নিষ্ঠুর কথা সে কখনোই বলতে পারে না। এই বিষয়টুকু আমরা দেখি খুবই। তবে তবে একটা কথা আছে পালসেটিলার, সেটা হচ্ছে যদি সে মনে করে তার সিকিউরিটি, তার ফিউচার হ্যাম্পার হচ্ছে, যেমন আমরা একটা বাচ্চাকে দেখি তার বাবা মা যদি অন্য বাচ্চাকে আদর করে তখন এই বাচ্চাটা খুবই চিন্তা করে যে আমার আদর সবই সে নিয়ে গেল। এই ক্ষেত্রে তারা কিন্তু ইরিটেবিলিটিও তাদের মধ্যে ডেভেলপ করে পালসেটিলা। সো পালসেটিলাকে বলা হয় ক্যান নেভার বি অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভনেস তাদের মধ্যে একদমই দেখা যায় না, তবে সেখানে যেখানে শুধু তার ফিউচার বা তার লাভ, তার এফেকশন এই বিষয়টা যদি কখনো হ্যাম্পার হয়, সেটা ছাড়া বাকি অন্য কোথাও আমরা পালসেটিলাকে ওইভাবে অ্যাগ্রেসিভনেস আমরা পালসেটিলার মধ্যে দেখি না। ডক্টর নেট বলছে তারা হলো মাইল্ড, জেন্টল অ্যান্ড ইল্ডিং ডিসপোজিশন। আমরা আমাদের মানে রেগুলার প্র্যাকটিসেও দেখি। এই জন্য পালসেটিলাকে আমরা সাইলেশিয়াকে যেমন দেখি যে সার্জনস নাইফ, পালসেটিলাকে আমরা দেখি দে আর পিস মেকার অফ দ্য ফ্যামিলি। তারা ফ্যামিলির জন্য একজন শান্তির দূত। সো পালসেটিলা অনেক কথাই বলা যায়। আমরা এরপরে চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ রুব্রিক, সেটা হচ্ছে কাওয়ার্ডাইস। কাওয়ার্ডাইস মানে হচ্ছে এটা এমন একটা রুব্রিক, ল্যাক অফ কোয়ারেজ। দেখেন তাদের সাহস নেই, সাহসহীনতায় তারা খুবই সাফার করে কাওয়ার্ডাইস। এই ধরনের পেশেন্টগুলোতে এই দুইটা বিষয় দেখা যায়। একটা হচ্ছে নর্মালি তাদের সাহস নেই, আরেকটা বিষয় হচ্ছে তাদের সাহস নেই কিন্তু তারা উপরে দিয়ে দেখায় যে তারা খুবই সাহস তাদের মধ্যে দেখা যায়। তো এক্ষেত্রে এই সাহস নেই, এই ক্ষেত্রে যদি দেখা যায় তারা খুবই সাহসীনতা তাদের মধ্যে, ঘর থেকে বের হয় না, অথবা দেখা যাচ্ছে কাউকে স্বাভাবিকভাবে কারোর সাথে কোন রকম উচ্চবাচ্য করতে চায় না, মানে মনে করে যে সে এখানে তার কোন রকম হ্যাম্পার হতে পারে, ফিজিক্যাল ও মেন্টাল কোনো অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তার সাহস নেই। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তার সাহস নেই বাট সে দেখায় যে তার অনেক সাহস। তাহলে দুইটা জিনিস দুই রকম, একটা হলো সাইকোসিস আর নর্মালি যে কাওয়ার্ডাইস এটা কিন্তু সোরা। সো কাওয়ার্ডাইসকে আমরা সোরা এবং সাইকোসিস দুই অবস্থায় দেখতে পারি। যেমন আমরা যদি লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি, লাইকোপোডিয়ামে দেখা যায় তাদেরও কিন্তু প্রচন্ড ধরনের ল্যাক অফ কনফিডেন্স তাদের মধ্যে থাকে, ল্যাক অফ কোয়ারেজ তাদের মধ্যে থাকে, কিন্তু সে তো সেটা প্রকাশ করে না। সে বাইরে যখন যায় সে স্বাভাবিকভাবেই মানে দেখায় যে হ্যাঁ আমি তো এই করব, সেই করব, ওই করব, বাট নির্ধারিত জায়গায় সে যেতে চায় না বা যেতে পারে না, কারণ ওই সময় সে ভয় পায়। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু সাইকোটিক, যে লাইকোপোডিয়ামের কারণ হচ্ছে মানে তার মেন্টাল যে রিয়েল ফেনোমেনাটা তার মধ্যে লুকায়িত থাকে, হাইড থাকে। সো আর এই নর্মাল কাওয়ার্ডাইসটা হচ্ছে সোরা, নর্মালি কোনো ভয় পাওয়া।
সো এক্ষেত্রে আমরা দেখি ল্যাক অফ কনফিডেন্স এবং ল্যাক অফ কোয়ারেজ, দুই রুব্রিকেই আমরা দেখি লাইকোপোডিয়াম এবং সাইলেশিয়া একদম কাছাকাছি। ল্যাক অফ কনফিডেন্সে আমরা সাইলেশিয়া এবং লাইকোপোডিয়ামকে দেখি একদম সেকেন্ড গ্রেডে দুইটাকেই, আর কাওয়ার্ডাইস বা ল্যাক অফ কোয়ারেজ এখানে দেখি লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে এবং সাইলেশিয়া সেকেন্ড গ্রেডে। এরপরে আমরা দেখি এই সাইলেশিয়া এবং লাইকোপোডিয়াম দুইটার ক্ষেত্রেই কনফিডেন্সের অভাবের পেছনে মেইন কারণ হচ্ছে সে মনে করে যে তার উইকনেস কি, যদি সে কোথাও কোনো একটা স্টেজে কথা বলতে যাবে, কারোর সাথে মিট করতে যাবে, সে মনে করে যে আমি সঠিকভাবে হয়তো বিষয়টা আমি ডেলিভার করতে পারবো না, আমার মধ্যে অনেক দুর্বলতা আছে, আমি তাকে ফেস করতে পারবো না। এই বিষয়টার জন্যই দেখা যাচ্ছে তাদের মধ্যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এবং এক্ষেত্রে কিছু পার্থক্য আছে, যেমন সাইলেশিয়ার পেশেন্ট বিশেষ করে সেই স্টেজে যেতেই চায় না, যদি সে বাধ্য না হয় তখন সেই স্টেজে যেতে চায় না, মানে যদি সে বাধ্য হয় একান্ত তখন সে স্টেজে যায় এবং সে বসে থাকে যে আরেকটু ওয়েট করা যায় কিনা, কোনোভাবে এটাকে আজকে ক্যান্সেল করা যায় কিনা, সে ওয়েট করে এবং একান্ত যখন দেখে আর সুযোগ নেই তখন সে স্টেজে যায়। স্টেজে গিয়ে সে কথা বলতে গিয়ে তার মধ্যে একটা ইমবেসিলিটি বা জড়তা দেখা যায়, বাট সে যখন শুরু করে দেয় তখন তার মধ্যে আর সেই সমস্যাটা থাকে না। বাট আমরা এটা আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যেও দেখি, খুব প্রমিনেন্টলি আমরা আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যেও দেখি, লাইকোপোডিয়ামেও দেখি। দেন ল্যাক অফ সেলফ কনফিডেন্স অলরেডি আমরা বলেছি। এক্ষেত্রে মানে ল্যাক অফ কনফিডেন্স বা এই যে কাওয়ার্ডাইস বা টিমিড, এর পেছনে মেইন কারণ হচ্ছে ড্রেড অফ ফেলিওর। সে মনে করে সে তার যে নির্ধারিত যে কাজটা আছে এটাকে সে পারফর্ম করতে পারবে না, এই জন্য সে ভয় পায়। বিশেষ করে পরীক্ষা ভীতিও একটা গুরুত্বপূর্ণ ব্যাপারের মধ্যে। আমরা চেম্বারের মধ্যে দেখি অনেক বাচ্চা আমাদের কাছে আসলে আমরা যদি বাচ্চাটাকে দেখতে চাই তা আমার কাছে নিয়ে আসে। ইভেন এমন অনেক সময় দেখা যায় যে বাচ্চা চেম্বারেই ঢুকতে চায় না। সেক্ষেত্রে দুইটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে সে ভয় পায়, হয়তো প্রিভিয়াসলি তাকে কোনো ডক্টরের কাছে যাওয়ার পরে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে বা কোনো কিছু করা হয়েছে, সে যে কথা তার মনে আছে সেখান থেকে সে ভয় পায়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে সে সবসময় তার একটা নর্মাল কন্ডিশনই হচ্ছে সে নতুন কোথাও যেতে, সে কারোর সাথে কাউকে ফেস করা যেতে সে ভয় পায়। এক্ষেত্রে আমরা দেখি অনেক বাচ্চারা চেম্বারে ঢুকতে চায় না, অনেক বাচ্চারা আছে মায়ের কোলের মধ্যে বসে থাকে, এবং অনেক বাচ্চা আছে সে নিজেকে তাকে জিজ্ঞেস করলে, তার নাম জিজ্ঞেস করলে সে বলে না, তার মাকে বলতে বলে। তার বাচ্চাটা দেখা যাচ্ছে মায়ের পেছনে লুকিয়ে থাকে। এই ধরনের অনেকগুলো বিষয় দেখি, এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের জন্য এটা হলো কাওয়ার্ডাইস এই রুব্রিকে আমরা দেখি। অনেক বাচ্চা মানে কনসালটেশন সেন্টারে আসলে এইরকম ভাবে থাকে এবং সেক্ষেত্রে তার মায়ের পেছনে লুকায়িত থাকতে চেষ্টা করে, এবং এই রুব্রিকে আমরা সাইলেশিয়াকে সেকেন্ড গ্রেডে পাই। আমাদের জানি ব্যারাইটা কার্ভ সহ আর অনেকগুলো মেডিসিন এই রুব্রিকে আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে। রেপার্টরিতে যদি আপনি কাওয়ার্ডাইস এই রুব্রিকটা দেখেন, এটা আপনি মার্ফি রেপার্টরিতে ক্যান্টের রেপার্টরিতেই পাবেন। সেক্ষেত্রে প্রায় 61টা মেডিসিন এখানে দেখা যায়। 61 মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেডে আমরা লাইকোপোডিয়াম এবং জেলসিমিয়ামকে দেখি। সেকেন্ড গ্রেডে বেশ কিছু মেডিসিন আছে, অ্যাকোনাইট, ব্যারাইটা কার্ভ, ব্রায়োনিয়া, চায়না, পালসেটিলা, রেনানকুলাস, বালবোসাস, সাইলেশিয়া এবং বিরেট্রামেলবাম, এবং বাকি মেডিসিন গুলো থার্ড গ্রেডের মেডিসিন। সো এই বিষয়গুলোর সাথে আমরা আরো অনেকগুলো মেডিসিন আছে। কাওয়ার্ডাইসে আমরা জেলসিমিয়ামকে যেমন দেখি, জেলসিমিয়াম হচ্ছে কোন একটা ব্যাড নিউজের কারণে মানে খুবই এক্সাইটেড থাকে তারা, শক, অ্যান্টিসিপেশন, কোন একটা যে আমরা যে অলরেডি বলেছি যে অ্যান্টিসিপেশন, কোন একটা টাস্ক তার আছে, কোন একটা ওয়ার্ক, কোন একটা মিটিং তার আছে, সেখান থেকে দেখা যায় তার মধ্যে এই কাওয়ার্ডাইস বা অ্যান্টিসিপেশনটা তার মধ্যে ডেভেলপ করে। এবং সেই ডেভেলপমেন্টের পরে এই পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে জেলসিমিয়ামের পেশেন্টের মধ্যে জিডিনেস, মাথায় একটা জিমজিম করা, ড্রসিনেস, গুম গুম ভাব, পড়ে যাওয়ার একটা প্রবণতা, ফিয়ার অফ ফলিং, এবং একটা বিষয় দেখা যায় তার ডাইজেস্টিভ কমপ্লেইন গুলো ডেভেলপ করতে পারে, এবং ডাইজেস্টিভ কমপ্লেইনে বিশেষ করে তার ডায়রিয়া ডেভেলপ করতে পারে, যেটা আমরা আর্জেন্টাম নাইট্রিকামেও দেখি। এবং সে তার বাওয়েলকে কন্ট্রোল করে রাখতে পারে না, বারবার যেতে হয়, এই বিষয়গুলো আমরা দেখি। এছাড়া তার মধ্যে প্যারালাইটিক এবং ক্যাটালেপটিক ইমোবাইল স্টেট, মানে দুর্বলতা তার মধ্যে ব্যাপকভাবে ডেভেলপ করে। সো লাইকোপোডিয়ামের কথা অলরেডি আমরা বলেছি। লাইকোপোডিয়ামের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে মানে তার পুঁজি নেই, কিন্তু সে মনে করে সে সবাইকে দেখায়, শো করে যে আমি তো বিশাল কিছু। দিস ইজ লাইকোপোডিয়াম। এবং লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় রেসপন্সিবিলিটিতে সে সবসময় ভয় পায়, যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি লাইকোপোডিয়াম নিতে চায় না। সে অনেক মানুষের সাথে প্রেম করতে পছন্দ করে, অনেক মেয়েদের সাথে,
কিন্তু বিয়ে করতে পছন্দ করে না, কারণ বিয়ে করলে রেসপন্সিবিলিটি চলে আসবে। কোনো কিছু লিখিত কোনো কিছু হোক, এটা সে পছন্দ করে না, মানে সে ভয় পায়। তো এই রেসপন্সিবিলিটির দিক থেকে লাইকোপোডিয়ামের পেশেন্ট সব জায়গায় একই অবস্থা। এবং লাইকোপোডিয়াম তারা, তাদের একটা ডোমেইন থাকে, তাদের একটা কিংডম থাকে, রাজ্য থাকে, যে রাজ্যে সেই রাজা, এবং সে ওইভাবে করে তার ফ্যামিলিকে এমন ভাবে সে সাজায় যেখানে সে তার খবরদারি করতে পারে, ডিক্টেটোরিয়ালশিপটা সে মেনটেন করতে পারে। বাট বাহিরে যেখানে সে মনে করে যে এখানে তার খবরদারি চলবে না, সেখানে সম্পূর্ণ সে সোজা হয়ে চলে, সে সেখানে একদমই একটু মানে বাঁকা হতে চেষ্টা করে না। সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, আরো অনেক বিষয় আছে লাইকোপোডিয়ামে। আমরা টিমিডিটি এবং কাওয়ার্ডাইসে লাইকোপোডিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সো এই যে আমরা যে রুব্রিক গুলোর কথা বললাম, কাওয়ার্ডাইস অথবা ল্যাক অফ সেলফ কনফিডেন্স বা অ্যান্টিসিপেশন, এই বিষয়গুলো কিন্তু যদি প্রাথমিকভাবে আপনি চিন্তা করেন, বিশেষ করে আমরা অলরেডি বলেছি মাইজমেটিক বিষয়গুলো আলোচনা করেছি, এখানে আর আলোচনা না করলে ভালো। টিমিডিটি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। টিমিডিটি মানে হচ্ছে যে সকল পেশেন্ট একটু ভীত, এবং ভীতটা হচ্ছে শাইনেস এবং ফেয়ারফুলনেস, তার মধ্যে যে মানে কোনো কারোর সামনে, স্ট্রেঞ্জারের সামনে, কোনো কারোর সামনে সে কথা বলতে গেলে তার মধ্যে যখন শাইনেস এবং ফেয়ারফুলনেস, একটা ভয় এবং লাজুকতা তার মধ্যে ডেভেলপ থাকে, সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটাকে নিতে পারি টিমিডিটি। এক্ষেত্রে আমরা আরো অনেকগুলো রুব্রিক, যেমন বাশফুল, কশান্স, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ, কোয়ার্ডাইস, এগুলোর সাথে আমাদের মৌলিক এবং সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। রিজার্ভ, কোয়াইট ডিসপোজিশন, শাইনেস, এগুলোকে আমরা একটু ভালোভাবে একটু টিউন করে নিব। ক্যান্ট রেপার্টরিতে আমরা যদি দেখি, টিমিডিটির জন্য সাইলেশিয়া সেকেন্ড গ্রেডের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং অ্যাপিয়ারিং ইন পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য টিমিডিটি যদি দেখা যায়, সেক্ষেত্রে সাইলেশিয়া হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। জেলসিমিয়া এবং সাইলেশিয়া ফার্স্ট গ্রেডের। মার্ফি রেপার্টরিতে একই রকম, টিমিডিটিতে ফার্স্ট গ্রেডে সাইলেশিয়া এবং পাবলিক অ্যাপিয়ারেন্সে সাইলেশিয়া ফার্স্ট গ্রেডে। বিষয়গুলোর সাথে আমরা মাধ্যমে আমরা যদি সাইলেশিয়া সহ, এটা আপনারা হয়তো কাছে রাখলে আমাদের বিশেষ করে মাইল্ডনেস, টিমিডিটি, ইরেসোলিউশন, গিল্ডিং ডিসপোজিশন, সাবমিসিভনেস, কাওয়ার্ডাইস এবং অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন, এই রুব্রিক গুলো মোটামুটি কাছাকাছি যে মেডিসিন গুলো আছে, ওগুলোর একটা কম্পারিজন আমি এখানে করেছি নিজেই। সেক্ষেত্রে আমরা হয়তো বা আমাদের জন্য কাজে লাগবে। সো একটা সাইলেশিয়ার পেশেন্টকে আমরা যদি আজকে একটু চিন্তা করি যে সাইলেশিয়ার পেশেন্ট কেমন হবে, একদম যদি শেষে আমি একটা ক্লোজিং করতে চাই। সাইলেশিয়ার পেশেন্টরা এডুকেটেড হয় এবং তারা খুবই ইন্টেলিজেন্ট হয়, খুবই ভদ্র প্রকৃতির হয়। তবে তাদেরকে যদি কেউ তাদেরকে নিয়ে খুব বেশি মানে তাদের বিষয়ে যদি খুব বেশি মাতামাতি কেউ করে, খুব বেশি তাদেরকে নিয়ে যদি কেউ বুঝতে চায়, তাদের ডিস্টার্ব করতে চায়, তখন তারা খুবই অবস্টিনেট হয়ে পড়ে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা দেখি, এরা লিন অ্যান্ড থিন থাকে, চিলি পেশেন্ট থাকে, এবং তারা ল্যাক অফ মানে
কনফিডেন্স অথবা ল্যাক অফ স্টেমিনার জন্য, আমরা এটা প্রথম দিন আলোচনা করেছি, তাদের স্টেমিনার অভাবের জন্য তারা মেন্টালি যেমন কনফিডেন্সের অভাবে ভোগে, ফিজিক্যালিও তারা কনফিডেন্স অভাবে ভোগে। এরা খুবই ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্টের সাথে তারা বাট ল্যাক অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্টেমিনা। যে সকল বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে চেম্বারে আসলে তারা হাইড করতে চায়, এর পাশাপাশি হচ্ছে যে সকল মানে তারা দেখা যাচ্ছে ভুল করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সাইলেশিয়ার বাচ্চারা কেমন, বিষয়টা নিয়ে আমি যদি একটু সংক্ষিপ্ত বলি, সাইলেশিয়ার বাচ্চারা হচ্ছে একটা বাচ্চা, সে তার পড়াশোনায় বা তার কাজে ভুল করে, ভুল করার পরে তার ফ্যামিলি থেকে যদি এই ভুলটা যদি তাকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে সে বুঝতে পারে যে দিস ইজ হিজ রং, এটা তার ভুল, এবং সে বুঝে এটাকে সে কারেকশন করে ফেলে। কিন্তু কিছুদিন, জাস্ট শর্ট ইন্টারভাল, কিছুদিন পরেই 2-4 দিন বা 5 দিন 10 দিন, কিছুদিন পরে আবার সে সেম ভুলটা করে, আবার তাকে ধরিয়ে দিলে সে এটা কারেকশন করে। এরকম মানে শর্ট ইন্টারভালে এই ধরনের পেশেন্ট গুলো খুবই ইন্টেলিজেন্ট হওয়ার পরেও তারা ভুল করে, এবং তারা খুবই সিরিয়াস, যে কোনো বিষয়ে খুবই প্রপার চাইল্ড। এই বিষয়গুলোর সাথে আমরা আমরা আজকে আমার একটা কেস শেয়ার করতে চাই। শর্টে আমরা কেসটা শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট, আমার একটা ক্রিটিক্যাল, খুবই কমপ্লেক্স একটা পেশেন্টের একটা কেস। এই কেসটা হচ্ছে একটা পেশেন্ট এসেছে আমার কাছে গত কিছুদিন আগে, জান্নাতুল মাওয়া নামের, 28 বছর বয়স। তার যে সমস্যাগুলো নিয়ে এসেছে, 1 নম্বর সমস্যা ছিল পেরোনাইসিয়া। পেরোনাইসিয়াটা হচ্ছে নখের কোনায় ইনফ্লামেশন অফ দ্য অ্যাঙ্গেল অফ নেল, এবং এটা তার 2 পায়ের যে বড় নখগুলো আছে, গ্রেট টয় গুলো আছে আঙ্গুলের, মানে এই নখের কোণের মধ্যে এই সমস্যা। এর সাথে তার প্রচন্ড ব্যথা, এবং ব্যথার সাথে প্রচুর কন্টিনিউয়াস পাস ডিসচার্জ, পুজ আসা, প্রায় 6 বছরের চেয়েও বেশি সময় থেকে তার এই কষ্ট নিয়ে সে এলোপ্যাথিক ট্রিটমেন্ট, লং টাইম থেকে এলোপ্যাথিক ট্রিটমেন্ট করছে, এবং সে কন্টিনিউয়াসলি 3 বার সে বাংলাদেশের বিশেষ করে স্কয়ার হসপিটালে এবং হচ্ছে ইউনাইটেড হসপিটালে সে অপারেশন করেছে। স্কয়ার হসপিটালে সম্ভবত 2 বার সে অপারেশন করেছে, এবং আমাকে যতটুকু বলেছে, আমার যতটুকু মনে আছে, ইউনাইটেড হসপিটালে 1 বার অপারেশন করেছে, প্রচুর টাকা পয়সা খরচ করে। এবং তারা করেছে, তার নখটাকে সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে, উঠিয়ে এই জায়গাটা সম্পূর্ণ নখ উঠাইয়া দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিয়েছে তারা। তার এখানে নতুন নখ উঠছে, নতুন নখ ওঠার পরে 2 থেকে 3 মাস সে ভালো ছিল, আবার তার সেই সেম প্রবলেমটা ডেভেলপ করেছে। এবং এর সাথে তার পুরো শরীরে একনি রোজাসিয়াটা হচ্ছে ব্রণের মতো, এবং সেটা গোলাপি কালারের, পুরো শরীরে তার একটা স্পট ডেভেলপ করেছে। এই বিষয়টা ছিল তার একদম চিপ কমপ্লেন। এগুলো নিয়ে সে আমার কাছে এসেছে। কনস্টিটিউশনালি আমরা যে বিষয় যেভাবে পেলাম, রোগীটাকে খুবই লিন অ্যান্ড থিন এবং টল এবং ব্লন্ড, সুন্দরী এবং লম্বা মেয়ে। HCR, হিট অ্যান্ড কোল্ড রিলেশনশিপে আমরা দেখেছি এই পেশেন্টটা খুবই ভেরি চিলি পেশেন্ট। টেম্পারামেন্টে আমরা দেখেছি তারা খুবই ফ্লেগমেটিক টেম্পারামেন্ট। ডায়াথেসিস, টিউবারকুলার ডায়াথেসিসের পেশেন্ট। মায়াজম হচ্ছে, আমরা এখানে সোরা এবং সিফিলিসের প্রাধান্যটা খুব বেশি পেয়েছি রোগীর ক্ষেত্রে। আমরা এখানে কিছু মেন্টাল খুবই ইম্পর্টেন্ট সিমটমস পেয়েছি, যে বিষয়গুলোকে আমি দেখেছি যে ট্রাভেলিং এ অ্যাভারশন, সে কোনো ট্রাভেলিং করতে পছন্দ করে না, এবং ট্রাভেলিং এ তার কিছু কমপ্লেইন তৈরি হয়, যেমন বমি সহ বেশ কিছু কমপ্লেইন তৈরি হয়। উইপিং ডিসপোজিশন, সহজেই কান্না করে দেওয়ার একটা স্বভাব তার মধ্যে দেখা যায়। খুবই ভদ্র প্রকৃতির মানুষ, এবং গ্রেট অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন। কি অলরেডি আমরা বলেছি, এবং ল্যাক অফ কনফিডেন্স। এই মেন্টাল সিমটমস গুলো আমরা মোটামুটি পেয়েছি, মোটামুটি না, আমরা এগুলো খুবই, আমরা এই মেন্টাল সিমটমস গুলোই ইম্পর্টেন্টলি আমরা এগুলো খুব প্রমিনেন্টলি আমরা এগুলো পেয়েছি। ফিজিক্যাল জেনারেল সিমটমস এর মধ্যে খুব আমি এগুলো এখানে এন্ট্রি করে নেই, মোটামুটি এখানে খুব সিগনিফিকেন্ট কোনো তার প্রবলেম আমার কাছে মনে হয় নাই। একটা বিষয় আমি দেখেছি যে পার্সপিরেশন, তার হাতের তালু এবং পায়ের তালুতে প্রচুর ঘাম, এবং সেই ঘামের সাথে বিশেষ করে তার যখন অ্যাংজাইটি ডেভেলপ করে কোনো ব্যাপারে, যখন সে অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন এই ঘামটা তার অধিক পরিমাণে দেখা যায়। এবং পাস্ট হিস্ট্রি, অতীত ইতিহাসের মধ্যে রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, হাইপারথাইরয়েডিজম।
অ্যাপেন্ডিসেক্টমি, তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সেটা অপারেশন করা হয়েছে, টিউবারকুলোসিস টিবি হয়েছে, এবং আর্থ্রাইটিস। আমরা এই পেশেন্টের মেন্টাল কন্ডিশন গুলো চিন্তা করে, তার কনস্টিটিউশনাল সিম্পটমস গুলো আমি চিন্তা করে আমি পেশেন্টকে প্রেসক্রিপশন করেছিলাম স্যালিসিয়াম বাই 2। স্যালিসিয়াম বাই 2 প্রেসক্রিপশন করার পরে গ্রাজুয়ালি পেশেন্ট ডেভেলপ করছে, মেন্টালি পেশেন্টের ওয়েলবিং ডেভেলপ করছে, পেশেন্ট বেটার ফিল করছে। এই অবস্থায় আমি স্যালিসিয়াম প্রয়োজন মনে করে আমি দীর্ঘদিন এই পেশেন্টের ট্রিটমেন্ট করেছি। আমি স্যালিসিয়াম বাই 2 থেকে বাই 8 পর্যন্ত গিয়েছিলাম। এখানে আমি যখন তাকে প্রেসক্রিপশন করার পরে এই অবস্থায় বাই 8 পর্যন্ত যাওয়ার পরে এর মধ্যেই পেশেন্ট গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে। তার মেন্টাল সিমটমস এর মানে মেন্টাল কন্ডিশনের সাথে সাথে ফিজিক্যাল কমপ্লেইন গুলো তার ইমপ্রুভ করছে। তো একটা সময়ে আমি এখানে 3টা ছবি রেখেছি। ফার্স্ট ভিজিটে কেমন ছিল, সেকেন্ড ভিজিটে কেমন ছিল। তার পেরোনাইশিয়া এটা কমপ্লিটলি হিলড, সুস্থ হয়ে গিয়েছে পেশেন্ট সম্পূর্ণরূপে। নখের কোনায় তার এখন একদম মানে পুরোপুরি সে নরমাল হয়ে গিয়েছে। এরপরে তার যে একনি রোজাসিয়া, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একনি রোজাসিয়াকে আমি এখানে জাস্ট হলো তার কমপ্লেইন হিসেবে রেখেছি। এটাকে নিয়ে আমি আলাদা করে কোনো স্টাডি করি নাই, আমি পেশেন্টকে নিয়ে অ্যাজ এ হোল স্টাডি করেছি। তা একনি রোজাসিয়াটা সম্ভবত তার সেকেন্ড ভিজিট থেকেই এটা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করেছে এবং এক কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে আমার মানে এই একটা সময় গিয়ে তার মধ্যে তার যে প্রিভিয়াস আর্থ্রাইটিস, সে আর্থ্রাইটিসটা ব্যাক করেছে এবং আর্থ্রাইটিসটা ব্যাক করার পরে এখানে আমি পেশেন্টকে আর্থ্রাইটিস ব্যাক করার পরে আমি ওয়েট করার পরে দেখলাম না আর্থ্রাইটিস ওই অবস্থায় আছে। আমি তাকে আবার কেস রেকর্ড করে আমি তাকে মেডিসিন প্রেসক্রিপশন করেছি রাস্টক্সটাও আমি একটা সময় গিয়ে আমি মনে হয় বাই 5 পর্যন্ত গিয়েছি 2 থেকে। তার জয়েন্ট পেইনটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, সুস্থ হয়ে গিয়েছে মানে, এবং তার মেন্টালি এন্ড ফিজিক্যালি পেশেন্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে, খুবই ভালো আছে পেশেন্ট এখন। সম্ভবত এই পেশেন্টকে আমি আবার যদি আসে হয়তোবা আমি দেখি হয়তো টিউবারকুলিনাম, আমাকে হয়তো এক ডোজ টিউবারকুলিনাম প্রেসক্রিপশন করা লাগতে পারে, এটা আমি ধারণা করছি। এ হলো আমার এই পেশেন্টের আজকের কেস রেকর্ড। সার্বিকভাবে এই পর্যন্ত ছিল আমার আজকের প্রেজেন্টেশন। সবাই ধৈর্য সহ এতক্ষণ থাকার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সবার সুস্থতা কামনা করি। অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ডক্টর হামিমউদ্দিন স্যারকে। অনেক কিছু আমরা শিখতে পারলাম কেস টেকিং থেকে এবং সমগ্র আলোচনার থেকেই। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম অর্ধের আলোচনা শেষ। পর্যায়ে আমরা সংযোজন পর্বে যাব। আমরা এখনো অনেকে উপস্থিত আছি। যদি সাইলেন্সের উপরে কেউ সংযোজন করতে চান তাহলে আনমিউট হয়ে সংযোজন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আছেন? হ্যালো, অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন আছে? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন আছে? হামিমউদ্দিন স্যার, সম্ভবত আমাদের আলোচনার উপরে কোনো প্রশ্ন নেই, সংযোজন পর্ব নেই আজকে।
আপনি অনুমতি দিলে আমরা আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি। জি ঠিক আছে, আলোচনা আজকে এখানে ক্লাস শেষ করে দিতে পারেন। জি, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।